মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর গুড মর্নিং কলকাতায় জহিতার সঙ্গে রয়েছে আমি অভিক। ইডির পর এবার ভূপতিনগরে এনআইএর উপরে হামলার অভিযোগ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্ত গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এফআইআর দায়ের এনআইএর। গ্রেফতার বলাই মাইতি এবং মনোব্রত জানা। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি আটকে কি অভিযোগ ভূপতিনগরের মহিলাদের? কিসের বিক্ষোভ? শনিবার 6 এপ্রিল ভোররাত। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। 2022 সালে এখানেই বিস্ফোরণে মৃত্যু হয় 3 জনের। বিস্ফোরণের মামলায় 2 অভিযুক্তকে আটক করতে ভূপতিনগর পৌঁছয় এনআইএর টিম। যে ঘটনাকে ঘিরেই ভোটের মুখে তোলপাড় বঙ্গ রাজনীতি। গ্রেপ্তার তৃণমূলের 2 সক্রিয় কর্মী বলাই মাইতি এবং মনোব্রত জানা। এনআইএর দাবি, বিস্ফোরণের ঘটনায় ধৃতরাই মূল চক্রী। দুজন কনস্পিরেটর যারা কিনা এই ভূপতিনগর ব্লাস্টের সঙ্গে যুক্ত রয়েছে, মনোব্রত জানা এবং বলাই মাইতি, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের পরিবারের লোক এবং স্থানীয় বাসিন্দারাই তাদের ওপরে হামলা চালায় বলে বিবৃতিতে স্পষ্ট লেখা। অভিযুক্ত দুজনকে আটক করে ভূপতিনগর থানায় নিয়ে যাওয়ার পথেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ির সামনে বসে পড়েন মহিলারা। যে ফুটেজ ভাইরাল। অভিযোগ, গ্রামবাসীদের হাতে আক্রান্ত এনআইএ। অভিযোগ গাড়ি ভাঙচুরের। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। কি বলছে ধৃত 2 তৃণমূল কর্মীর পরিবার? আসছে কটে যে আমরা নিয়ে যাচ্ছি, আধ ঘন্টা পরে ছেড়ে দেবো। ওই কথাটা বলে তো নিয়ে চলে এলো। তো মানে কি, আমার ছেলেকে ওর তুমি চলো, আধ ঘন্টা পর ছেড়ে দেবো, চলে আসবে। এখানে কিচ্ছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করেনি। আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি। আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে। আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে? এখানে আইসে ঘরে ঢুকছে, ঢুকা মাত্রকে আমার সব দরজা বাইপাস দেখে তো খিল লাগিয়ে দিয়েছে। তার মানে সব খিল লাগিয়ে দিয়েছে। আমাদের বাইরের দরজা সব কে আছে, সিস্টেম করা আছে, তারা তো খিল লাগিয়ে দেওয়া গেলে তো ঘরে ঢুকছে, আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ঘর নু পারা যায়। এমনকি বললাম যে মেয়েটা কি স্কুল ছাড়তে যাওয়া হবে? বলে না, আমাদের লোক যাবে ছাড়তে, তোমার বাড়িতে কেউ যেতে পারবে না। পুকুর ঘাটকে যাওয়া হবে না। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবাবুর কোনো যোগ নেই। হ্যাঁ, রাজনীতি করে, তৃণমূল করে, ওই অঞ্চল সভাপতি পদে আছে। ধৃত বলাই মাইতি এবং মনোব্রত জানাকে শনিবার কলকাতার স্পেশাল এনআইএ কোর্টে পেশ করা হয়। রিয়া মাঝি, সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ও সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। ভূপতিনগরে সন্দেশখালীর পুনরাবৃত্তি। এবার এনআইএর ওপর হামলার অভিযোগ। ঘটনায় বিজেপিকে পাল্টা তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলারা নয়, এনআইএ হামলা করেছে। এতদিন পর ভোটের মুখে কেন তৎপর কেন্দ্রীয় এজেন্সি? প্রশ্ন মমতার। সন্দেশখালীর ঘটনার 3 মাস পার, এখনো ইডি আক্রান্তের ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। এ আবহে ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। মধ্যরাতে কেন অভিযান? ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলার অভিযোগে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। জানিয়ে গেছিল ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? মহিলারা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। পাল্টা এজেন্সিকে তোপ মমতার। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। এজেন্সি নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে,
আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? ভূপতিনগরের ঘটনাকে টেনে ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন, সেদিন আমি বুঝতে পারিনি। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না, ঈশ্বরও ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করে না। ইচ্ছাকৃতভাবে বিজেপি থেকে তালিকা দিয়ে এলাকা ফাঁকা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। আমরা তো বলেছি তারা যাবেন না, তাদের এই বিষয়টা নোটিশ ইত্যাদি, এটা আইনি পথে কি কি পদক্ষেপ নিয়ে মোকাবিলা করা যায় সেগুলো দেখা হচ্ছে। ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনা নিয়ে ভোট ঘোষণার পর 8 তৃণমূল নেতাকর্মীকে সমন পাঠায় এনআইএ। দলই নির্দেশ দেয় কোন রকম সমনে হাজিরা না দিতে। কলকাতা টিভি। আর এই ভূপতিনগরের ঘটনায় গ্রেপ্তার 2 তৃণমূল নেতা, যার নেপথ্যে বিজেপির ষড়যন্ত্রকে সামনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ এজেন্টদের গ্রেফতারির পর বিকল্প কৌশলও কি হবে তা ঠিক করে দিয়েছেন মমতা। ভূপতিনগরে এনআইএর হাতে গ্রেপ্তার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা, দুজনেই তৃণমূলের সক্রিয় কর্মী। দুজনেই লোকসভা নির্বাচনের লোকসভার কাজে সরাসরি যুক্ত। 19 এপ্রিল প্রথম দফা ভোটের ঠিক একেবারে আগে 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বকে সামনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা করছেন শুভেন্দু অধিকারীকে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে, তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে, মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। ভূপতিনগরই একমাত্র ঘটনা বলে মনে করছেন না মমতা। তৃণমূল নেত্রীর অভিযোগ, ভোটের মুখে দাঙ্গা বাঁধিয়ে ফের এনআইএ ব্যবহার করতে পারে শাসক দল। নিজের দলের কর্মীদের তাই বিকল্প কৌশল ঠিক করার কথা বলছেন তিনি। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, সেকেন্ড টায়ার, 3 টায়ার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার, 3rd টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। উত্তর দিনাজপুরের হেমতাবাদের সভা থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। কলকাতা টিভি। ইডির পর এবার আক্রান্ত এনআইএ, সন্দেশখালীর পর এবার ভূপতিনগর। ভোটের আগে যে ঘটনাকে হাতিয়ার করেছে বিজেপি, ঘটনায় তৃণমূল তো বটেই, এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীর দিকেও অভিযোগের আঙুল তুলছে বিজেপি। একই সুর বাম কংগ্রেসের গলাতেও। ভোটের উত্তাপে ভূপতিনগরের ঘটনায় বিরোধী শিবির কি নতুন কোনো হাতিয়ার পেল? শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্য কি লিখলেন পোস্টে? কমিশনকে ট্যাগ করে শুভেন্দুর নিশানায় ভূপতিনগর থানার ওসি থেকে রাজ্য পুলিশের ডিজি। আর সদ্য রাজ্যসভার সাংসদ বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের গলায় রাজ্যে 355-র দাবি। মুখ্যমন্ত্রী প্ররোচনায় তো আক্রমণ চলছে, তো এবার তার মুখ্যমন্ত্রীর কথা উজ্জীবিত মানুষ আক্রমণ করছে। তো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কম্প্রোমাইজ করে ফেলে, তো সেখানে কোনো আইনের শাসন থাকে না, সেই সরকারটাকে রাখা উচিত। আজকে গলি থেকে রাজপথ মানুষ বলছে যে এই পুলিশকে এভাবে রেখে দিয়ে নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন করা যাবে না। অন্তত 355 এখানে দরকার। এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে
কেউ যদি আসে তদন্ত করতে, সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে। সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা। কংগ্রেসের সুরেই রাজ্য প্রশাসনকে নিশানা করেন তমলুকের বাম প্রার্থী। যা ঘটনা ঘটছে তৃণমূলের একদম উচ্চ নেতৃত্বের নির্দেশে এই ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো দাঁড়িয়ে বলেন যে ইডি যদি বাড়িতে যায় মা বোনেরা আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো, সিবিআই যদি আসে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআইকে আটকে দেয়, তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলের সাগরেদরা চলবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে, সেই তদন্ত তারাও কি শেষ করতে পারছে, নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জলগরম করা হচ্ছে, এই প্রশ্নও রয়ে যায়। ভূপতিনগরের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি তোপ নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীকেই দুষেছে রাজ্যের 3 প্রধান বিরোধী দল। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবহাওয়ার খবর দিকে নজর রাখবো। সকাল থেকে মেঘলা আকাশ এমনটাই ছিল এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং হাওয়া অফিস যেমনটা আগেই জানিয়েছিল যে সোমবার থেকে রবিবার এবং সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল, এমনটাই বলা হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। সেই রকমই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একাধিক জায়গায়। একদমই তাই, সকাল থেকেই মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু বইছে এবং এই বৃষ্টি চলবে। তীব্র দাবদাহ চলছিল, সেক্ষেত্রে নিম্নমুখী কিছুটা তাপমাত্রার পারদ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শাশ্বতী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রকম থাকবে আবহাওয়া? ইতিমধ্যেই তো বৃষ্টি শুরু হয়েছে। দেখো, আমাদের আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে সার্কুলেশন যেটি উত্তর বাংলাদেশের অবস্থান করছে এবং যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে একত্রিত হচ্ছে এবং যার জেরে এই স্থানীয় মেঘের সন্ধান এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। তার মধ্যে নদিয়া এবং উত্তর 24 পরগনায় কমলা সতর্কতা জারি হয়েছে, কারণ 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এই দুই জেলা নয়, শহর কলকাতা এবং পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কিছুদিন ধরে তীব্র দাবদাহ চলছে। সেই জেলাগুলোতে কিন্তু কিছু ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রাখছে এবং আজ এবং আগামীকাল এই 2 দিন কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের জন্য কমলা সতর্কতা ছিল এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ। ধন্যবাদ তোমায় শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। তাপমাত্রার পারদ কিছুটা সেক্ষেত্রে নামছে, যে তীব্র দাবদাহ, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টি চলবে। সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক বাকযুদ্ধ। দিলীপ ঘোষের চেনা ছকে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি প্রার্থীকে আক্রমণ কীর্তি আজাদের। টিম শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষের বিপদ রয়েছে বলেও দাবি তৃণমূল প্রার্থীর। কীর্তি আজাদ ফেঁসে গিয়েছেন বলে পাল্টা দাবি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মেদিনীপুরের গড় থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। এরপর থেকেই পদ্ম শিবিরের কোন্দল নিয়ে বেড়েই চলেছে জল্পনা। এবার সেই জল্পনাকেই উস্কে দিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী ও ক্রিকেটার কীর্তি আজাদ। দিলীপ ঘোষকে হারাতে টিম শুভেন্দু অধিকারী সক্রিয় বলে বিস্ফোরক দাবি তৃণমূল প্রার্থীর। बीजेपी वाला हमसे जो कुछ बात कर रहा है उसका हम खुलासा करेगा। बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है, शुभेंदु अधिकारी का लोग। কীর্তি আজাদকে পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। কীর্তি আজাদকে বাংলার বাইরের লোক বলে খোঁচা মেদিনীপুরের বিদায়ী সাংসদের। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর কাहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा, রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন,
ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না, আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। ভোট যতই এগিয়ে আসছে ততই দিলীপ ঘোষের বিরুদ্ধে চওড়া ব্যাটে ছক্কা হাঁকাচ্ছেন কীর্তি আজাদ। সঞ্জীব সুইয়ের রিপোর্ট, কলকাতা টিভি। ভোট প্রচারে গিয়ে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। শনিবার মোহাম্মদ বাজার ব্লকের একাধিক গ্রামে প্রচারে বেরিয়েছিলেন শতাব্দী। 100 দিনের কাজ সহ একাধিক ইস্যুতে প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে শতাব্দীকে বহিরাগত বলে কটাক্ষ জোট প্রার্থী মিল্টন রশিদের। 10 বছরে একবারের জন্যও দেখা যায়নি সাংসদকে। 100 দিনের কাজের টাকা পান না গ্রামবাসী। আবাস যোজনার বাড়িও জোটেনি মোহাম্মদ বাজারের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক গ্রামের বাসিন্দাদের। ভোট প্রচারে গিয়ে তাদের ক্ষোভের মুখে পড়লেন বিদায়ী সাংসদ শতাব্দী রায়। সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। কাজ পাই না, কিছু পাই না, যারা পার্টিতে ঘুরছে তারাই সবকিছু নিয়ে নিচ্ছে। দিদি তো চলে গেল, দিদিকে দাঁড়াইলো এখানে, তা দিদির সাথে কথা বলবো, দিদিকে দেখবা লেগেই তো এখানকে এসেছি। বকলমে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছয়নি তা স্বীকার করে নিয়ে শতাব্দীর দাবি, কেন উন্নয়ন পৌঁছয়নি তা খোঁজ নিয়ে দেখতে হবে। পাশাপাশি তিনি এও বলেন, 10টা গ্রামে ঘুরে প্রচার চালালে একটি গ্রামে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি, আর সেই একটি গ্রামের খবরই সংবাদ মাধ্যম বড় করে দেখাচ্ছে বলে সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় তোলেন শতাব্দী। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে সেটা দেখবো, পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ তারা করছে, তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। একটাতে তোমরা প্রশ্ন রাখো, 10টা 9টা কি হয় তোমাদের সময়, তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে, তোমাদের চ্যানেলগুলো কি হয়, কি সিস্টেমে চলে, খালি নেগেটিভ জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে, সমাজকে, মানুষকে। শতাব্দী রায়কে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভের কটাক্ষ করতে ছাড়েনি বাম কংগ্রেসের জোট প্রার্থী মিল্টন রশিদ। এদিন শতাব্দী রায়কে বহিরাগত বলে দাগিয়ে দেন মিল্টন। গত 15 বছর ধরে বীরভূমে উন্নয়ন থমকে আছে বলে অভিযোগ মিল্টনের। চলো বাড়িতে আত্মীয় বলে আমরা ডিম সিদ্ধ আন্ডা বলি, বীরভূমের মানুষ বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ। আমরা তো বিপিএল, আমরা তো স্টার নয়। আমিও বিপিএল, বীরভূমের মানুষও বিপিএল, আর তারাও স্টার, তাদের ভোটাররাও স্টার। তাই তাদেরকে আন্ডা বিরিয়ানি বা ডিমের পোচ খাইয়ে বিদায় দিন এবং ভোটের দিনে যা করার করবেন, তাদের উপরে ডাইরেক্টলি অপমান করবেন না, শুধুমাত্র আতিথেয়তা আপ্যায়ন করে তাদেরকে ছেড়ে দিন। রাস্তাঘাট থেকে পানীয় জল, উন্নয়ন পৌঁছায়নি কোনো ক্ষেত্রেই। শতাব্দী রায়ের ওপর ক্ষোভের শেষ নেই গ্রামবাসীদের। রোদে ভোট প্রচারে বেরিয়ে গাড়ি থেকে শতাব্দী রায় নামছেন না বলেও অভিযোগ তাদের। গ্রামবাসীদের ক্ষোভের মুখে এদিন কার্যত এলাকার ছেড়ে চলে যেতে বাধ্য হন শতাব্দী রায়। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।